ওকে, শুরু করছি আজকে লেকচার সেকেন্ড পেপার চ্যাপ্টার 9.3 এর লেকচার 2। লাস্ট ক্লাস যারা মিস করছো তারা আসলে অনেক কিছু মিস করছো। লাস্ট ক্লাসে আমরা কনসেপ্ট বোঝার চেষ্টা করছি যে প্রশ্ন এবং বাংলা ভাষা কিভাবে আমাদেরকে কনফিউজ করবে সেই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট 3টা অঙ্ক করবো এবং এই চ্যাপ্টারের সর্বাধিক বা আসা 3টা অঙ্ক। তো বলা যেতে পারে যে পরীক্ষায় আসলে এই ধরনের কোশ্চেনই ঘুরে ফিরে আসে বা হুবহুই আসে। তো প্রশ্ন নাম্বার 7, প্রশ্ন নাম্বার 14 3 পর্যন্ত আমার মনে আছে। প্রশ্ন নাম্বার 7, প্রশ্ন নাম্বার 14 এবং প্রশ্ন 14 এর 1 বেসিক্যালি, আর প্রশ্ন নাম্বার 16 এর সম্পূর্ণটা বেসিক্যালি 16 এর 3। মানে আমরা সর্বাধিক বা আশা জিনিসটা আসলে আগে শেষ করব আজকে। আচ্ছা, তো এইটার জন্য যে কনসেপ্ট দেওয়ার দরকার সেই কনসেপ্ট অলরেডি তোমরা জানো, নতুন কিছু নাই এখানে। আর একটু মনোযোগ দিলে এই জিনিসটা বোঝা যায়, কিন্তু বাংলা ওয়ার্ডটাকে ভেঙে আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আসলে ভিতরে রহস্যটা কি আসবে। ওকে ফাইন, জিনিসটা সহজ এবং তোমরা অলরেডি এই কনসেপ্টগুলো জানো। তো আমরা 7 নম্বর প্রশ্নটা পড়ি। সো 7 নম্বর কোশ্চেনটা যদি আমরা পড়ি, 7 ওকে 7 এর 1 2 3 1 2 3 এর জন্য আসলে আমার একটা বর্ণনা দিলেই না। তো সাথে কি বলতেছে, এটার বর্ণনাও আমরা লিখবো কারণ যেহেতু এটা পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু t1 এবং t2 সেকেন্ডে h উচ্চতায় অবস্থান করে। ওকে, তাহলে আগে পুরো জিনিসটাকে চিত্রায়িত করার চেষ্টা করি। সো এই হচ্ছে আমার ভূমি, এই হচ্ছে আমাদের ভূমি। ভূমি থেকে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। ফাইন, নিক্ষেপ করা যখন হয়েছে সে একটা উচ্চতা আছে। সাপোজ এই উচ্চতাটা হচ্ছে h, ধরে নিচ্ছি এই উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি h। সো কোন একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি, সেই বস্তুটা কি করছে, বস্তুটা t1 সেকেন্ডে এবং t2 সেকেন্ডে h উচ্চতায় অবস্থান করে। তাহলে নরমালি একটা জিনিস চিন্তা করি, ভূমি থেকে আমি যখন একটা বস্তুকে নিক্ষেপ করি এবং উপরের দিকে কোনো একটা বিন্দুতে তাকে যদি অবস্থান করতে হয়, তাহলে কয়টা সিনারিও হয়? সে উড্ডয়নকালে সে এই পজিশনে থাকবে, যেটার জন্য আমরা বলছি t1 সেকেন্ড, এবং উঠে সে কিন্তু এই অবস্থানে থেমে যায়নি, সে কিন্তু আবার কি করতেছে, উঠতেছে। উঠে সে আবার পতনের সময় আবার এই অবস্থানে অবস্থান করে। আবার বলতেছে, বস্তু কয়টা? একটা। পজিশন কয়টা? একটা। পজিশন কয়টা? একটা। এই উচ্চতায়, রাইট? উচ্চতা এখানে কয়টা বলা আছে? একটা। ওকে, রেসপন্স করবা এই উচ্চতায়। ওকে, সময় কয়টা? প্রশ্ন করো, ছাগল তো সময় 2টা। তাহলে রেসপন্স করো ক্লাসে। সময় কয়টা? 2টা। আচ্ছা, তাহলে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে একটা উচ্চতায়, সে পৌঁছাবে, সেই উচ্চতায় পৌঁছাবে এবং সেই উচ্চতায় 2টা সময় থাকবে। 2টা সময় থাকবে, তাহলে এই ঘটনাটা কি হতে পারে? সে উপরে উড্ডয়নের সময় এই পজিশনে থাকবে, আবার নিচে নামার সময়ও এই পজিশনে থাকবে। তাহলে আমরা যদি প্রথমটাকে t1 টাইম ধরি, তাহলে এই পুরাটা উঠে সে আবার নিচে এসে এই পর্যন্ত যখন আসলো, এই পুরো সময়টা তাহলে সেই t2, এই পুরো সময়টা তাহলে আমার কি আসতেছে? t2। যেহেতু আমার টাইম বলে দেয় আছে 2টা, t1 t2, তো স্বাভাবিকভাবে 1টাকে আমি প্রথমটা ধরবো এবং 2টাকে আমি দ্বিতীয়টা ধরবো, এটা অবভিয়াস। ইয়েস অর নো? ওকে, তাহলে আমরা কি এখানে এই ডিসিশনটা আসতে পারি? আমি জানি না লাগবে কি লাগবে না, সেটা পরের কথা, বাট এই ডিসিশনটা কি আসতে পারি এই এতটুকু থেকে যে t2 ইজ গ্রেটার দ্যান t1? জি স্যার, ডিসাইড করে রাখলাম, লাগতে পারে, ডোন্ট নো। আচ্ছা, তাহলে আবার বলতেছি সিনারিওটা। প্রশ্নে বলছে কোন একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, বস্তুটি একটা উচ্চতায় ওঠে, এই উচ্চতায়, এবং সেই এই উচ্চতায় 2টা সময় অবস্থান করে, একটা t1 টাইমে, একটা t2 টাইমে। তো 2টা টাইমে অবস্থান করার জন্য অবশ্যই তাকে কি করতে হবে?
T1 টাইমে সে উড্ডীয়নকালে সে অবস্থান করে এবং T2 টাইমে তাই সে পতনকালীন সময় অবস্থান করে। এই h তার কিন্তু সর্বোচ্চ উচ্চতা না। সর্বোচ্চ উচ্চতা হইলে এই অবস্থানে সে একটা টাইমেই অবস্থান করতে পারত, রাইট? যদি h তার সর্বোচ্চ উচ্চতা হতো তাহলে এখানে যে সে আবার পড়ে যেত, তার মানে একটা টাইমেই সে অবস্থান করতে পারত। যেহেতু সে দুইটা টাইমে অবস্থান করতেছে তার মানে h এর চেয়ে আরো উপরের দিকে সে চলে গেছে। ইয়েস অর নো? পরীক্ষায় যাবে h এর থেকে আরো কি হচ্ছে, উপরের দিকে সে উঠে গেছে। তার মানে h তার সর্বোচ্চ উচ্চতা হতে পারে না। তার মানে সর্বোচ্চ উচ্চতা রিলেটেড কোনো সূত্র এখানে গ্রহণযোগ্য না। ফার্স্ট অফ অল এটা ফাইন্ড আউট করতে পারে। ওকে, ফাইন। তাহলে আমরা যদি এইটুকু বুঝি যে আমাদের ইনফরমেশন অনুযায়ী আমাদের চিত্রটা এরকম কিছু একটা, রাইট? ক্লাস কয়টার আপনারা আসেন কয়টায়? আচ্ছা, সো তাহলে আমরা কি চিত্রটা বুঝছি? আবারও রিপিট করতেছি, ভূমি থেকে একটা বস্তুকে এই উচ্চতায় উঠে এবং সে দুইটা টাইম T1 এবং T2 টাইমে দুইটা টাইমে সে একই অবস্থানে অবস্থান করে, তাহলে অবশ্যই একটা উড্ডীয়নকাল একটা পতনকাল। ফাইন, তাহলে এটার বর্ণনা লিখবো আমরা, ঠিক আছে? এটা বর্ণনা লিখবো কারণ এটা পরীক্ষায় আসছে এবং আসার চান্স অনেক। মনে করি কোন একটা বস্তু নিচ থেকে যদি আমি উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কি আমার একটা আদিবেগ লাগবে? প্রশ্ন আদিবেগ বলা আছে? আদিবেগ বলা আছে প্রশ্নে, নাকি না? তাহলে সেটার উত্তর তো দিবা। আমি বারবার বলতেছি প্রশ্নটা 10-12 বার করে পড়ো। ক্লাসে এসে যদি অঙ্ক তুলতে আসো তাহলে আসার দরকার নাই। মনে করি u আদিবেগে একটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করায় বস্তুটি h ভূমি থেকে h উচ্চতায় T1 এবং T2 সময়ে অবস্থান করে। প্রশ্ন অনুযায়ী বলো, চিত্র অনুযায়ী বলো, T1 তার উত্থানকাল, T2 তার পতনকাল। যেহেতু একটা উচ্চতায় সে দুইটা সময় অবস্থান করছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এই উচ্চতায় বস্তুটির উত্থানকাল T1, বস্তুটির পতনকাল T2, রাইট? তাহলে এই উচ্চতায় উঠছে, u আমি জানি না, বাট u আমি ধরে নিছি, t আমার কাছে আছে, দুইটা t তো আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে আমার প্রশ্ন যেখানে বলছে আদিবেগ u is equals to half g into t1 plus t2 এবং উচ্চতা h is equals to half g into t1 into t2, তাহলে প্রশ্নে যা প্রমাণ করতে বলছে সেটাকে যদি রিভার্স ব্যাকট্র্যাক করে, রিভার্স করো, প্রশ্নে যা চেয়েছে সেখানে যদি তুমি রিভার্স একটা জিনিস চিন্তা করো, এবং এই চিন্তাটা খুব 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 জরুরি। দেখো, প্রশ্নে আমার T1 এবং T2 এই দুইটা টাইমের কথা উল্লেখ আছে। আচ্ছা, তার মানে এক কথা বলতে পারি T1 T2 দুইটা টাইম কখন আসে? যখন আমি সময়ের দ্বিঘাত সমীকরণ করি। এটা তার বলার অপেক্ষা রাখে না।
আচ্ছা দেখো প্রশ্নের মধ্যে t1 প্লাস t2 আছে, t1 ইনটু t2 আছে, তার মানে কি দ্বিঘাত সমীকরণের বহুপদী সূত্র, মূলদ্বয়ের সমষ্টি মূলদ্বয়ের গুণফল। এইটুকু কি ব্যাকট্র্যাক করে বোঝা যায়? তার মানে এরকম কিছু একটা হতে পারে, বুঝতে পারতেছি, এরকম কিছু একটা হতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দ্বিঘাত সমীকরণটা তৈরি করব কিভাবে, কিসের উপর ভিত্তি করে দ্বিঘাত সমীকরণটা তৈরি করব? দ্বিঘাত সমীকরণ সমান হয় কোনটা দিয়ে? h = ut + ½ gt²। এখানে তাহলে এটা কোন কেস? কোন কেস? কেন 3? আমি কি কোন একটা উচ্চতায় থেকে নিক্ষেপ করছি, নিচ থেকে নিক্ষেপ করছি, এবং আমি যখনই ক্যালকুলেট করতেছি এই উচ্চতায়, তখন সে উড্ডীয়মান কেস 2, এবং যখন সে নামতেছে তখন সে কেস 1। এখানে কি কেস 3 এর কিছু আসবে কিনা? না। তাহলে আমরা সূত্র হিসেবে কি ব্যবহার করব? t1 এর জন্য কি ব্যবহার করব? বা t1 t2 ভুলে যাই, ধরে নেই t সময়, আপাতত এটা চিন্তা করি যে এই উচ্চতায় t1 t2 সময় ঠিক আছে, বাট পুরো পথ অতিক্রম করার জন্য তার t সময় লাগে, ক্যাপিটাল T। পুরো পথ অতিক্রম করে সে কতটুকু সময়? ক্যাপিটাল T। যে সে উপরে উঠলো, উঠে যে আবার পড়লো, তাহলে টোটালটার টাইম আমি কাউন্ট করব। টোটালটার টাইম আমি ধরে নিলাম, মানে ব্যাপারটা এরকম, উপরে উঠছে নিচে নামছে, এরকম একটা টাইম আমি ধরে নিলাম ক্যাপিটাল T। তাহলে ক্যাপিটাল T সময় সে কি হবে? তাহলে কেস 2 তে পড়বে, রাইট? আচ্ছা, তাহলে সেই জন্য আমি একটা ইনফরমেশন দিতে পারি যে টোটাল কি বলে, উত্থানকাল পতনকাল, তো তাহলে আমরা বলতে পারি উড্ডয়নকাল ক্যাপিটাল T, তাই না? তাহলে এভাবে বলতে পারি ধরি বস্তুটির উড্ডয়নকাল ক্যাপিটাল T। ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি h equals to ut capital T minus half g capital T square লেখা যায়। আর এই ক্যাপিটাল T এর অংশই কোনটা? t1 আর t2। আচ্ছা, তাহলে 2h ut minus half g t square, সরি হাফটা তো আমি সরাই দিলাম, সরি। তাহলে এখানে একটা 2u আসবে না, মানে 2 দ্বারা আমি গুণ করলাম উভয় পক্ষকে। তাহলে আমি যদি পক্ষান্তর করি, g t square minus 2ut minus 2h, সরি মাইনাস না, প্লাস 2h is equals to 0 লেখা যায়। এখন t এর সমাধান দুইটা, ক্যাপিটাল T এর সমাধান কয়টা? দুইটা। ধরি t1 t2 ধরাই আছে, আর লেখা লাগবে না। তাহলে এখন আমি কি বলতে পারি? যদি মূলদ্বয় t1 এবং t2 হয়, এখানে চলক কোনটা? বর্গ কার উপরে? t এর উপরে। তার মানে এখানে চলক কোনটা? t। তাহলে t এর আমার দুইটা সমাধান আমরা লিখব কি, যে t এর দুটি মান t1 t2, t এর দুটি মান t1 t2 হলে দেখো এক নম্বরে কি বলছে? এক নম্বরে কি মূলদ্বয়ের যোগফল না গুণফল? যোগফল। তাহলে আমি এখন বলতে পারি এটা 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ আমার, ঠিক আছে? আচ্ছা, t2 হলে 1 নং দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল তাহলে t1 প্লাস t2 যোগফল কি? মাইনাস, বলেন বহুপদী পরের বার পরীক্ষা, 2u by g
অর্থাৎ সি বাই এ সত্য মাইনাস বি বাই এ। আচ্ছা তাহলে হ্যাঁ আমি বলতেছি মাইনাস বি বাই এ, তাহলে আমার এখানে একটা কি আসবে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে জিনিসটা কি হয়ে যায় প্লাস, ফাইন ঠিক আছে এটা। আচ্ছা এটা থাকুক, তাহলে এখন আর গুণ করলে কি হয় ইজ ইকুয়ালস টু, সেখান থেকে আমরা কি বলতে পারি, সুতরাং আদিবেগ u equals to g into t1 plus t2 divided by 2। দেখো এটাই চাইছে কিনা, এটাই চাইছে কিনা, মানে খুবই সোজা, কিন্তু আমাকে ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে। আচ্ছা শেষ, আবার আবার 1 নং দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের গুণফল t1 into t2 equals to কত c by a না 2h by g, আর গুণ করি 2h equals to g into t1 t2, সুতরাং h equals to half g t1 t2। এটাই কি চেয়েছে কিনা, শেষ। তাহলে আমরা সর্বাধিক আসা অঙ্ক একটা শেষ করলাম, এতটুকু। এটা তোমার 8 মার্কসের ম্যাথ, 8 মার্কস, 4 ঠিক আছে। যতবার প্রিভিয়াসলি আসছে 8 মার্কসই আসছে। ওকে, এরপরে আমরা চলে যাব 7, যদি আমরা ভালো করে বুঝে থাকি তাহলে আমরা চলে যাব নাম্বার 14 এর 1। সব থেকে বেশি বার আসছে, এটা আগে আসছে অনেক, বাট সব থেকে বেশি বার আসছে। আচ্ছা চিত্র বুঝবো আগে। একটি টাওয়ারের চূড়া থেকে, তাহলে একটা টাওয়ার আঁকি, এই হচ্ছে আমার ভূমি, এই হচ্ছে আমার টাওয়ার। বাঁকা তেরা হইলে বুঝে নিও, এটা ভূমি, টাওয়ার। ওকে, এখন টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর x মিটার নামার পর, তাহলে টাওয়ারের চূড়া থেকে ছেড়ে দিছে, কোনো বেগ দিছে, টাওয়ারের চূড়া থেকে একটা পাথরকে ছেড়ে দিছে, কোনো বেগ দিছে, ধরি টাওয়ারের উচ্চতা h, আপাতত প্রশ্নে কিছু বলা নেই, আমি ধরে নিছি h, পরেরটা পরে দেখতেছি। এক খণ্ড পাথরের কথা বলা হয়েছে, এই পাথরটা একটা দূরত্ব আসছে, যে দূরত্বটা হচ্ছে কত x। তো পাথরটা তো এই জায়গায় ফ্রিজ হয়ে যায় না, সে তো পতনশীল, আপাতত ধরে নাও এই জায়গায় ফ্রিজ হয়ে বসে আছে, কারণ পুরো প্রশ্ন এখন শেষ করিনি। তাহলে পাথরটির জন্য 1 নম্বর পাথর ধরি, হ্যাঁ, এই পাথরটির জন্য বাকি আছে কতটুকু পথ, আরো h মাইনাস x বাকি আছে। আচ্ছা এখন x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচে, চূড়ার y মিটার নিচে, চূড়ার y মিটার নিচ হতে, তার মানে একটা পাথর পড়তেছে, তার মানে সেকেন্ড পাথরের কথা বলা হয়েছে, ফাইন, এটা আমার সেকেন্ড পাথর। তাহলে ফার্স্ট পাথরটা যখন অলরেডি x মিটার দূরত্ব পড়ে গেছে, তখন সেকেন্ড পাথরটার ক্যালকুলেশন শুরু হয়েছে, যা অলরেডি চূড়া থেকে y মিটার ডিসটেন্সে আছে। এখন y মিটার কি বড় x এর থেকে নাকি ছোট, আমি কিছু বলা আছে না, বলা নাই। এখন এটা আমরা আমাদের সুবিধা অনুযায়ী ধরে নেওয়া ছাড়া তো কোনো উপায় নেই। কথাটা কি বুঝাতে পারছি? y মিটার হতে পারে x এর চেয়ে ছোট, হতে পারে x এর চেয়ে বড়, উই ডোন্ট নো, ঠিক আছে। তাহলে আমরা যদি ধরি যে y মিটারটা আসলে এই পজিশন, কথার কথা,
ওয়াই মিটারটা আসলে এই পজিশন, এটা একটা পজিশন, এই পজিশন থেকে পাথরটি পড়া শুরু করছে, এই পজিশন থেকে পাথরটি পড়া শুরু করছে। তাহলে এই পজিশন থেকে পাথরটি যদি পড়া শুরু করে তাহলে পাথরটি কতটুকু পথ অতিক্রম করবে? h মাইনাস y। এক নাম্বার পাথর, দেখো এক নাম্বার পাথর এখন কোন পজিশনে আছে? h মাইনাস x উচ্চতায় আছে, ইয়েস অর নো? সে h মাইনাস x মিটার দূরত্ব অতিক্রম করবে, মিটার, ফুট, হোয়াট এভার ইট ইজ। কিন্তু এক নাম্বার পাথরটি, ভালো করে বোঝো, এক নাম্বার পাথরটি যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন তার আদি বেগ 0 ছিল, কারণ আমাকে কোনো বেগ বলে নাই। করে দে, মানে কারণ যেহেতু বেগ বলে নাই তাই আমি এটাকে পরন্ত বস্তু ধরে নিব, ইয়েস অর নো? হ্যাঁ কি না? বেগ বলে নাই তাহলে কি u0, তার মানে এখানে পরন্ত বস্তু সূত্র। তাহলে এই এক নাম্বার পাথরের ক্ষেত্রে এই পয়েন্টে u0 ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ক্যালকুলেশন কি এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে না, এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে। সেকেন্ড পয়েন্ট অলরেডি x মিটার দূরত্ব সে অতিক্রম করছে, তাহলে এই পয়েন্টে তো তার একটা v আছে, রাইট? এটা গেল এক নাম্বার পাথরের কথা। আসো দুই নাম্বার পাথরে। দুই নাম্বার পাথরকে কিন্তু পাথর এই টাওয়ারের চূড়া থেকে y মিটার উচ্চতা, মানে নিচ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এই দুই নাম্বার পাথরের ক্ষেত্রে u কিন্তু এই স্টার্টিং পয়েন্টে 0। পয়েন্টটা বুঝতেছি? এখন আবার প্রশ্ন করো, আবার মিলাও যে যতটুকু বলছে ঠিক আছে কিনা, এবং কিভাবে প্রশ্নগুলা, তথ্যগুলা বের করতেছি। আবার প্রশ্নটা পড়ি। একটি টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর, এটা একটা আমার ব্লক, ঠিক আছে? পরীক্ষার প্রশ্নে আমরা এগুলোকে কমা কমা দিয়ে আটকাবো, কমা দিয়ে আটকাবো যে নামার পর, ফাইন, এইটুকুকে আগে আটকাই, এইটুকুকে আগে চিত্র আঁকি, ওকে ফাইন। এরপরে বলছে অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ থেকে ফেলে দেওয়া হলো। এখানে যেহেতু আমি জানি না y x এর চেয়ে বড় না ছোট, আমি ধরে নিচ্ছি বড়। ছোট ধরেও আমরা করে দেখতে পারি যে আমার অঙ্কের কোনো উত্তরে চেঞ্জ আসে কিনা। আচ্ছা, যদি উভয় স্থির অবস্থা থেকে পড়ে, উভয়, তার মানে এক নাম্বার পাথর স্থির অবস্থা থেকে পড়ছে, কিন্তু তাকে যখন ক্যালকুলেশন শুরু করছে তখন তার একটা বেগ আছে। আর দুই নম্বর পাথর স্থির অবস্থা থেকে পড়ছে, এটা আমার প্রশ্নে বলেও দেয়া আছে, আমাদের ধরে নেওয়ার দরকার নেই, প্রশ্নে বলে দেয়া আছে। আচ্ছা ফাইন, কি বলছে? স্থির অবস্থা থেকে একই সময় ভূমিতে পতিত হয়। তার মানে এক নম্বর পাথরটা x মাইনাস h দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে, সরি h মাইনাস x, দুই নম্বর পাথরটাও h মাইনাস y দূরত্ব অতিক্রম করতে একই সময় নেবে। দুইটা দূরত্ব কিন্তু সেম না, সময়টা সেম, সময়টা সেম, ফাইন। এরপর বলছে যে তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা এত, তার মানে আলটিমেটলি আমাকে বের করতে হবে কি h এর মান কত। পয়েন্টটা বুঝাতে পারছি? তাহলে এখানে আমার প্রপার বর্ণনা লেখা লাগবে, ওকে ফাইন। লিখি, মনে করি প্রথম পাথরটি টাওয়ারের উচ্চতা h মিটার উঁচু, টাওয়ারের চূড়া থেকে স্থির অবস্থায় x মিটার উচ্চতা অতিক্রম করে v শেষ বেগ প্রাপ্ত হয়ে
ভূমি থেকে h মাইনাস x, এখানে মিটার বলছে, আচ্ছা তাহলে এই h মাইনাস x মিটার উচ্চতায় অবস্থান করে। আমি একটা বর্ণনাটা ডিটেইলসে লিখছি, এভাবেই লিখতে হবে এমন কোনো কথা নাই, তবে টিচার যেন পরে পরে জিনিসটা বোঝে, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই এটা। আচ্ছা ফাইন, এতটুকু লিখছি। এখানে 1 নম্বর পাথরের সবকিছু বলা হয়ে গেছে, হইছে না? তাহলে 1 নম্বর পাথরের জন্য আমরা লিখতে পারি, সুতরাং v u প্লাস gt লিখতে পারি। কেন? আমার কাছে কি ইউ আছে? জি আছে, জি আছে, টি আছে না স্যার। তাহলে কেমনে ইউজ করব এটা? আমি লিখছি বলে এখানে তো কোনো রাশিমালা দেওয়া নেই স্যার, এখানে তো টি এর মানে কেন v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh অ্যাপ্লাই করা যায় না? যেখানে u শূন্য, g জানি, h জানি, নাকি যায় না? কিন্তু আমাদের এখানে টি সমান দেওয়া আছে, তাহলে টি সময় দেওয়া নাই তো, কোথায় বলা আছে টি সময়? এই সমান x দাও যাবে স্যার। ক্ষেত্রে তো টি সমান না, তো আরে বাবা, কমন সেন্স ইউজ করো, তারপর প্রশ্নটা করো। 1 নম্বর 2 নম্বর পাথর পতনকাল সমান কখন? এইটা এই পজিশন থেকে, এটা এই পজিশন থেকে। আমি 1 নম্বর পাথরের ক্যালকুলেশন করছি কোন কতটুকু, এইটুকু ক্যালকুলেট করতেছি। তাহলে এই জায়গায় কি টি এর কোনো কিছু বলা আছে? না স্যার। কি কি বলা আছে? স্যার ভি বলা আছে, ইউ বলা আছে যদিও শূন্য, জি আমি জানি, এইচ বলা আছে। এইচ এর জায়গায় কি বসবে? এক্স। কি কোশ্চেন করে আগে কোশ্চেন শুনবা। সো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2gh। সো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার এর জায়গায় শূন্য, 2gh, তাহলে v ইজ ইকুয়ালস টু √2gh। এটা হচ্ছে আমার 1 নাম্বার পাথর বর্তমানে এই বেগে আছে। ফাইন, ওকে। তাহলে 1 নাম্বার পাথরের যখন বাকি ক্যালকুলেশন করব তখন 1 নাম্বার পাথরের জন্য বেগ হবে কোনটা? এটা, রাইট? 2g। আচ্ছা ফাইন। তাহলে এখন 1 নাম্বার পাথর যেহেতু লিখতেছি, তাহলে 1 নাম্বার পাথরটাই শেষ করি। বাকি পথ h মাইনাস x মিটার দূরত্ব অতিক্রম করবে সে কোন বেগে? v বেগে। এর জন্য তার সময় কত লাগবে? t। একই সময় t, এবং সে দূরত্ব অতিক্রম করবে কোনটা? এটা। তাহলে কোন সূত্র নিব? যেহেতু এখানে একটা t আছে, উচ্চতা আছে, h আছে, g আছে, বেগও আছে। এই যে h মাইনাস x এইটুকুর জন্য এই ভিটাই কি? এই 1 নম্বর পাথরের জন্য u নয় কি? কথাটা কি বুঝতেছি? কথাটা কি বুঝতেছি? আচ্ছা, তাহলে এখন আমরা লিখব যে, আচ্ছা আমরা আপাতত এটাকে এভাবে রাখি। কেন? কারণ আমরা আমাদের একটা লাইন খুব জোর দিয়ে লিখতে হবে পরীক্ষার খাতায় এই প্রশ্নের জন্য, কি যে দুটি পাথর দুটি ভিন্ন অবস্থান থেকে একই সময় মাটিতে পড়ে। এই কথাটা আমাকে কিন্তু খুব জোর দিয়ে লিখতে হবে, কারণ আমার পুরো প্রশ্নের টার্নিং পয়েন্ট কিন্তু এটা। ইয়েস অর নো? তাহলে আমরা প্রথম পাথর এতটুকু লিখছি, এখন আসি দ্বিতীয় পাথরটার বাকি ক্যালকুলেশন করি। আচ্ছা, দ্বিতীয় পাথরটি টাওয়ারের শীর্ষ থেকে y মিটার নিচে এবং ভূমি থেকে কোনটা ভাইব্রেট হচ্ছে? ভূমি থেকে h মাইনাস y মিটার উচ্চতা থেকে স্থির উচ্চতায় স্থির অবস্থান থেকে পতন শুরু করে। আমি একটু বাংলায় লিখতেছি, বড় করে লিখতেছি। আচ্ছা, এবার এখন
প্রথম পাথরটি h - x মিটার দূরত্ব বা উচ্চতা এবং দ্বিতীয় পাথরটি h - y মিটার উচ্চতা অতিক্রম করতে t সময় নেয় বা t সময় অতিক্রম করে। উচ্চতা অতিক্রম করতে t সময় নেয় বা t সময় প্রয়োজন হয়। শেষ, অনেক বড় বর্ণনা লিখে ফেলছি। তাহলে এখন 1 নং পাথরের জন্য 1 নং পাথরের জন্য সরি 1 নং না তো প্রথম 1 নং তো লিখেছি প্রথম পাথরের জন্য ওকে প্রথম পাথরের জন্য উচ্চতা x - h vt রাইট vt আর এটা কি নিচের দিকে পড়ছে, তার মানে কেস 1 হাফ gt স্কয়ার প্লাস yes or no ফাইন। তাহলে এখানে h - x v এর জায়গায় কি বসাবো √2gh into t প্লাস হাফ g t স্কয়ার। এটাকে আমি সমীকরণ নাম্বার দিলাম 1। সমীকরণ নাম্বার দিলাম কত 1। আচ্ছা ফাইন। এখন দ্বিতীয় পাথরের জন্য h - y is equals to 2gh সরি হ্যাঁ 2gh। আচ্ছা সো দ্বিতীয় পাথরের জন্য ut এইটা কি হয়ে যাবে 0 প্লাস হাফ g t স্কয়ার। তার মানে এটা হবে h - y ইকুয়ালস টু এটা যেহেতু 0 তার মানে হাফ g t স্কয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 2। তো এখন আমি যদি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি, 1 নং থেকে যদি 2 নং বিয়োগ করি, আমরা বিয়োগফল এখানেই দেখতে পাচ্ছি। এই gt স্কয়ার হাফ gt স্কয়ার এই হাফ gt স্কয়ার বাদ হয়ে যায়। ফাইন। এখানে কি থাকে h - x সরি h - x minus h plus y, তার মানে আলটিমেটলি কি থাকে আমার -x plus y রাইট। এখানে আমার কি থাকে √2gh into t, আর এখানে কিছু নাই আছে নাই। আচ্ছা এখন আমার প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে আমার উচ্চতা বের করতে। ওকে তাহলে আমি এই জায়গায় t এর কি মানটা বের করে রাখতে পারি এরকম যে y - x ডিভাইডেড বাই √2gh, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 3। বের করে রাখতে পারি। আমি যদি এখন প্রতিস্থাপন পদ্ধতিতে 2 নম্বর সমীকরণে এই মানটা বসাই পারি বসাতে, কারণ 2 নম্বর সমীকরণে h আছে। আচ্ছা 2 নম্বর সমীকরণে যাই। 2 নং সমীকরণে t is equals to বর্ণনা লিখবে এভাবে y - x by √2gh বসিয়ে পাই। তাহলে h - y equals to half into g into t square, t square মানে হচ্ছে y - x whole square divided by 2gh। yes or no? পক্ষান্তর করি h equals to plus y, এই g আর g কাটাকাটি গেল, 2 আর 2 গুণ হয়ে কি হলো না নিচে পরে 4 yes or no, আর কি রইলো h রাইট। আচ্ছা আর উপর কি রইলো y - x স্কয়ার, এটাকে আমি x - y স্কয়ার লিখতে পারি না, একই তো কথা রাইট। এখন কোশ্চেন হচ্ছে আমার এইখানেও h আছে এইখানেও h আছে, h কে কিন্তু আমার এক পাশে নিতে হবে, h কে আমার এক পাশে নিতে হবে। লসাগু করলে আবার প্রবলেম আছে, তো এই y এর সাথে h চলে যাবে না, গুণ দিলেও তোমার এটার সাথে গুণ দিতে হবে রাইট। মানে ওইটাই বলতে চাচ্ছি যে আমাকে এখানে কি করতে হবে h minus x minus y whole square
ডিভাইডেড বাই কত 4h ইজ ইকুয়ালস টু y। কিন্তু এটা করতে গেলে আবার সমস্যা আছে, দ্বিঘাত চলে আসতেছে, আসবে কিনা? কিন্তু আমার উত্তরে কি দ্বিঘাত আছে? আছে। কোন ধরনের দ্বিঘাত? x মাইনাস x প্লাস y হোল স্কয়ার। আমার এখানে কি আসছে? আমি যদি এখানে করি তাহলে এখানে কি আসবে জিনিসটা? 4h স্কয়ার। ইয়েস অর নো? 4h স্কয়ার মাইনাস সামথিং ডিভাইডেড বাই কত? 4h ইকুয়ালস টু কত? y। তারপর আমি আবার আড়াআড়ি গুণ করলে ওইদিকে সেটা কি চলে যাচ্ছে কিনা? 4h ইনটু y। এইটাইতে অ্যাভয়েড করার জন্য পক্ষান্তরটা করলাম, হচ্ছে না তো অ্যাভয়েড। চিন্তা করো কি করব। 2 লাইন, জাস্ট 2 লাইন করলেই ঠিক হয়ে যাবে। h এর মান বসাই দিব। h এর মান x বসাই দিব হচ্ছে না। h এর মানে x বসাবো কেন? h তো h পুরোটা, এর মান h পুরো h তো পুরোটা, h এর মান x বসাবো কিভাবে? আমরা একটা ভুল করছি একদম শুরুতে, যে ভুলটার কারণে এই জিনিসটা আসছে, যেটা একদম পুরো শুরুর জায়গায়। ভুলটা কোথায়? এই যে 1 নং পাথরটি, যে প্রথম পাথরটি যে এত দূরত্ব অতিক্রম করছে, প্রথম পাথরটির এই পরিমাণ দূরত্বের জন্য সে কি এইচ এর জায়গায় কি বসা উচিত ছিল? x স্যার আমি ভাবছি পরে দেবেন আপনি, পরে তো দেওয়ার জায়গা নাই, সাইড নোট দিয়ে আবার কাটে দিলাম। রাইট? এই জায়গায় ভুল করে আসছি। এই ভুলটা আমরা যদি সারি তাহলে হয়ে যাবে। এই জায়গায় আমাদের বসবে x, এই জায়গায় আমাদের বসবে x, এখানে আমাদের বসবে x এবং এখানে আমাদের বসবে x। তাহলে এখন আমাদের সলভ না? এখানে তো নিচে 30। আমার কি তাহলে আর পক্ষান্তর করা লাগতেছে না? কেন? এখানে আমাদের x বসছে, x আমাদের বসতেই পারে, তাহলে আমাদের এখন আর পক্ষান্তর করার কোনো বিষয় থাকতেছে না। তাহলে এখানে এটা কি দাঁড়ায়? x মাইনাস 4xy, আর এটাকে ভাঙলে আসছে x স্কয়ার, আর ভাঙা লাগে না আসলে, x মাইনাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 4x। এটা কি হয়ে যায়? x প্লাস y হোল স্কয়ার ডিভাইডেড বাই 4x। আর বলো কেমনে হইছে? স্যার আমি শেষ? তাহলে 14 এর 1 নম্বর অঙ্ক শেষ আমাদের। ওকে, সময় আছে। ওকে, আসি নাম্বার 16 নম্বর প্রশ্ন করি। 16 নম্বর প্রশ্নের জন্য আমরা সেই 9 10 এ কোন শব্দের অঙ্ক করছিলাম, সেই শব্দের অঙ্কই আনো বেসিক। আচ্ছা, ওকে 16 নম্বর প্রশ্ন করি। একটি শূন্যকূপের মধ্যে, তো শূন্যকূপ বলে প্রথমেই সুবিধা হয়েছে কি, যেখানে কোনো শব্দের প্রতিধ্বনি রিলেটেড কিছু, মানে প্রতিধ্বনি আছে বাট পানির উচ্চতার ব্যাপারটা নাই, রাইট? পানির উচ্চতার ব্যাপারটা নাই। আচ্ছা, একটি শূন্যকূপের মধ্যে একটি ঢিল ফেলার টি সেকেন্ড পরে কূপের তলদেশে ঢিল পড়ার শব্দ শোনা গেল। ঠিক আছে? একটি শূন্যকূপের মধ্যে একটি ঢিল ফেলার টি সময় পরে, টি সেকেন্ড সময় পরে কূপের তলদেশে ঢিল পড়ার শব্দ শোনা গেল। যদি শব্দের বেগ v 16 যদি শব্দের বেগ v এবং কূপের গভীরতা h হয়, যদি শব্দের বেগ v এবং কূপের গভীরতা h হয়, তবে প্রমাণ করো যে বাকিগুলো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমার t বলে দেয়া আছে, v বলে দেয়া আছে, h বলে দেয়া আছে, সবগুলো আমার প্রেজেন্ট, রাইট? এবং একটি কূপের মধ্যে যখন শূন্য অবস্থায় পড়ে,
আমাকে কি নিক্ষেপ করা হয়েছে কোনো আদিবেগ দিয়ে এরকম কিছু বলা আছে? নিক্ষেপ করা হয়েছে এমন কিছু বলা নাই। ফাইন, তার মানে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে ইউ থাকলেও সেটা কি, সরি, ইউ আমি প্রশ্ন লিখলেও সেটা আমার কি হবে? জিরো। তাহলে চিত্র যদি আমরা চিন্তা করি, খুবই বেসিক চিত্র। এটা হচ্ছে আমার ভূমি, এই হচ্ছে আমার কূপের গভীরতা, যা হচ্ছে আমার এইচ। যখন আমার পাথরখণ্ডটি ছেড়ে দেওয়া হয়েছে সেই মুহূর্তে আমার ইউ শূন্য। পাথরখণ্ডটি সমস্ত পথ অতিক্রম করছে, সমস্ত পথ অতিক্রম করতে সে ভি বেগ প্রাপ্ত হয়েছে এবং টোটাল পথ অতিক্রম করতে তার কি সময় লাগছে সব প্রশ্নে বলে দেয়া আছে, মান না রাশি, রাইট? এখন বর্ণনা লিখতে পারবো। ওকে, সো 16 টি নাম্বার মনে করি এই উচ্চতা, সরি এই উচ্চতা তো লেখা যাবে না, গভীরতা। ভূমি থেকে এইচ গভীরতার একটি শূন্য কূপে, শূন্য শব্দটা গুরুত্বপূর্ণ কারণ এখানে না হলে পানির বিষয়টা চলে আসে। শূন্য কূপে একটি পাথর স্থির অবস্থা থেকে ছেড়ে দেয়ায় পাথরটি টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়ে এইচ উচ্চতা বা এইচ গভীরতা অতিক্রম করে। শেষ, বর্ণনায় সবকিছু চলে আসছে, অতিক্রম করে। আসছে কিনা? তাহলে পাথরটি পড়ার সময় কোন সূত্র? h = ut প্লাস হাফ gt², যেহেতু নিচের দিকে পড়ছে। সুতরাং h = ut প্লাস হাফ gt²। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি? 0 প্লাস gt² হাফ gt²। সুতরাং h = হাফ gt²। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা জিনিস বলি, এখানে শব্দের বিষয়টা আছে না? এখানে একটা জিনিস বলি, ছেড়ে দেয় পাথরটি টি সময় ভি শেষ বেগ প্রাপ্ত হয়, এইচ গভীরতা অতিক্রম করে, ফাইন, এগুলো নিয়ে কোনো কোশ্চেন নাই। বাট আমার তো এখানে একটা জিনিস কি আছে, এই যে পড়ার শব্দ শোনা গেল, তার মানে কি? প্রতিধ্বনি। তার মানে নিচে পড়ছে, আবার কি হচ্ছে? উপরের দিকে উঠছে। শব্দটা বলো। হ্যাঁ, সরি, আমারই ভুল হয়েছে, আমি এটা কারেকশন করতেছি, ওই জায়গায় আসতেছি। সো আমার কি নিচের দিকে পড়ছে এবং উপরের দিকে শব্দের বেগের কারণে সে উপরের দিকে উঠছে। তার মানে আমাদের প্রশ্নটা একটু চেঞ্জ করতে হবে, যে পাথরটি, একটি পাথর স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়ার পরে পাথরটি t1 সময়ে, কারণ এখানে দুইটা জিনিস লিখবো, t1 সময়ে এইচ গভীরতা অতিক্রম করে, t1 সময় এইচ গভীরতা অতিক্রম করে, এইটুকু আগে বুঝি। t1 সময় এইচ গভীরতা অতিক্রম করে। এখানে কোন কোশ্চেন আছে? t1 সময় লিখলে তো কোনো সমস্যা নেই। ওকে, ফাইন। তাহলে সেই অনুযায়ী আমি যদি এখানে t1 এবং t1 আনি, তাহলে এটা আসে। এখান থেকে আমরা টাইমটা বের করে নিই, t1টা বের করে নিই। কেন t1টা বের করে নেব? কারণ আমার আলটিমেটলি প্রশ্নে t নিয়ে ক্যালকুলেশন চাইছে। তো এখান থেকে আমরা t1টা বের করে নিই। 2h gt1 square, t1 square equals to 2h by g, t1 is equals to 2h by g root। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখি। ঠিক আছে, পাথর পতনের শব্দ
t2 সময়ে v বেগে ভূমিতে ফেরত আসে, রাইট? পাথরটি পতনের শব্দ t2 সময়ে v বেগে h গভীরতা উপরে চলে আসে না, রাইট? তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আবার পাথরটি পতনের শব্দ t2 সময়ে v বেগে h উচ্চতায় ভূমিতে ফেরত আসে, ফিরে আসে, রাইট? তাহলে শব্দের বেগ কি আমি কনস্ট্যান্ট ধরবো? শব্দের বেগ তো কনস্ট্যান্টই ধরবো, 330 ধরো 332 ধরো, যেটাই ধরো কনস্ট্যান্টই তো, তাই না? সমবেগ কিনা? তাহলে সমবেগ হলে এখানে তো ত্বরণ কাজ করবে না, রাইট? বা এখানে তো আর শব্দের জন্য তো জি কাজ করবে না, রাইট? তার মানে কি এটা নিচ থেকে উপরের দিকে উঠলেও এখানে কি কোনো কেস 2 কেস 1 কোনো কিছু আছে, নাকি এটাকে আমরা ভার্টিক্যাল ওয়েতে চিন্তা করব, সরি হরিজন্টাল ওয়েতে চিন্তা করব, রাইট? তার মানে কি t2 is equals to sorry s equals to vt, মানে h equals to vt2, h equals to vt2, সেখান থেকে আমার t2 এর ভ্যালু কি দাঁড়ায়? t2 is equals to h by v। এখন এই যে পাথরটি t1 সময় পড়ছে এবং শব্দ t2 সময় ফেরত আসছে, এই টোটাল সময়টা কত? স্মল t, অর্থাৎ t1 plus t2 is equals to t। তাহলে আমরা এখানে বলতে পারি, এখানে t is equals to t1 plus t2, t1 এর জায়গায় কি আছে? root over 2h by g plus h by, এটাই কি আমার এক নম্বরে আছে কিনা? বুঝছি, এটা কি কোশ্চেন দিয়ে রাখি 2, হ্যাঁ এখন সলভ হয়ে যাবে। শেষ এটা। এখন আসি পরেরটা, 2 নং সমীকরণ থেকে পাই। পরে আর আমার কিছু করার নাই, পরে আমার কোনো এক্সট্রা বর্ণনা আছে, কোনো এক্সট্রা কিছু প্রশ্ন আর কিছু চাইছে, তাহলে আমার এখন যতটুকু আসছি সেগুলো দিয়েই তো আমার কাজ করতে হবে। তাহলে 2 নং সমীকরণ থেকে পাই t মাইনাস h বাই v একবারে পক্ষান্তর করি, রুট ওভার 2h বাই g বর্গ করি, t স্কয়ার মাইনাস 2 ইনটু t ইনটু h বাই v প্লাস h স্কয়ার বাই v স্কয়ার ইকুয়ালস টু 2h বাই g। ঠিক আছে? কিভাবে বুঝলাম? আমার প্রশ্নে বলে দেয়া আছে, প্রশ্নে বলে দেয়া আছে 2h মাইনাস gt স্কয়ার, 2h মাইনাস gt স্কয়ার এবং প্লাস 2h gtv। আমি যদি এখানে যদি t স্কয়ার মাইনাস লসাগু করি, তাহলে এখানে কি আসে? v স্কয়ার। এখানে কি আছে? v। তাহলে এখানে কি আসবে? 2thv, রাইট? প্লাস h স্কয়ার। আচ্ছা, তাহলে একবার এটাও লসাগু করে ফেলা যায়, একবার এটাও লসাগু করে ফেলা যায়, কি আসে? v স্কয়ার t স্কয়ার ইকুয়ালস টু 2h বাই g। এখন প্রশ্নের সাথে মিলিয়ে আমরা সমীকরণটা রূপান্তরিত করি। সো এখানে আমার কি বলছে? h স্কয়ার g করতে হবে, তার মানে কি এটার সাথে এটা গুণ, রাইট? তাহলে আমি যদি এখন এটা গুণ করি, v স্কয়ার t স্কয়ার g মাইনাস 2t h v g প্লাস h স্কয়ার g ইকুয়ালস টু 2h v স্কয়ার। এখন দেখি কিভাবে কোনটাকে কি কোথায় রাখবো। h স্কয়ার g কে একপাশে রাখবো, 2h, সো এখানে আমরা h স্কয়ার g কে একপাশে রাখলাম, বাকিগুলোকে পক্ষান্তর করে নিয়ে যাই, 2h v স্কয়ার প্লাস 2t h v g মাইনাস v স্কয়ার t স্কয়ার g। আচ্ছা, তাহলে এখানে আমরা h স্কয়ার g কে রাখলাম, আর এখানে আমাদের v স্কয়ার কমন যায়, এই দুইটা থেকে কি কমন যায়? v স্কয়ার কমন যায়। তো v স্কয়ার কমন গেলে এখানে থাকে 2h, এখানে থাকে কি? gt স্কয়ার ইনটু v স্কয়ার প্লাস 2t h v g। এটাই চাইছি কিনা? বুঝতে পারছি?
আচ্ছা, এখন গ নাম্বার পার্ট প্রমাণ করার জন্য আমাকে একটা সাইড নোট দিছে। কি সাইড নোট? সাইড নোটটা পড়ো। এইচ এর তুলনায় ভি এত বৃহৎ যে, এইচ কি? কূপের গভীরতা। কূপের গভীরতা 20 ফুট 30 ফুট হয়, রাইট? মিটারে যদি ক্যালকুলেট করো তুমি 10 মিটার 15 মিটার হাইয়েস্ট, রাইট? আচ্ছা, ভি কে শব্দের বেগ which is 330 মিটার পার সেকেন্ড। তাহলে ওই 10 মিটার অতিক্রম করতে মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ডও সময় লাগবে না। তার মানে এইচ এর তুলনায় ভি অনেক বড়, ভি এর তুলনায় এইচ অনেক ছোট, তাই নয় কি? তো তুমি এখন একটা জিনিস চিন্তা করো, এখানে আছে এইচ ডিভাইডেড বাই কত? ভি। এইটা এতই ক্ষুদ্র মানে এই ভি এর সাপেক্ষে 0.00000 অনেক কম। ভি এর মান ধরো 330 ধরি, মানে এই ভি এর সাপেক্ষে এই মানটা এতই ক্ষুদ্র যে আমরা এর যে বর্গের মানটা h²/v², এটাকে আমরা ইগনোর করতে পারি। এটা আমরা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের শেষের দিকে যে শিখব। অর্থাৎ আমরা ক্যালকুলাসে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্যালকুলেশন করি, কিন্তু কিছু কিছু ক্যালকুলেশন এতই ক্ষুদ্র হয় যে সেটা আমরা বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্রে ইগনোর করলেও চলে। যেমন এটা একটা বাস্তব জীবনের বাস্তব সমস্যা সংক্রান্ত প্রবলেম। তো এই সমস্যা সমাধানে আমরা এই যে h/v বা h²/v², যেটা আমরা এখানে আসছে h²/v², এই মানটা আমরা ইগনোর করতে পারি, এবং সেটা আমাকে প্রশ্নে বলেও দেয়া আছে। আমি আন্দাজে বলতেছি না, বলছে যে h এর তুলনায় v এর মান এত বৃহৎ যে h/v² কে অগ্রাহ্য করা যায়। তার মানে কি অগ্রাহ্য করব? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আবার এরপরে এর নিচ থেকে আবার এই কথাটা লিখো 2 নং সমীকরণ থেকে পাই। দুই নং সমীকরণ থেকে পাই, এই দুইটা লাইন লিখো। এখন আমরা হোল স্কয়ারটাকে কি করব? ইগনোর করব। প্রশ্ন বলছে, তাহলে ইগনোর করলে কি লেখা যায়? t² - 2th/v = 2h/g। তাহলে আমার প্রশ্ন চলে আসছে, আমাকে কি বলছে? কূপের গভীরতা বের করতে। তাহলে এখন আমি এখানে লসাগু করি। v gটা গুণ হবে এখানে, আর আমি যদি গুণ করি তাহলে gt² - 2gth/v = কত? 2h। তাহলে h = gt² - 2gth/v divided by 2। এখন এখানে আমাদের এখানে বলছে gt² টাকে উপরে রাখতে হবে, এবং gt² টাকে উপরে রাখতে হবে, এবং 2 * 1 প্লাস gt/v এটাকে নিচে নিয়ে আসতে হবে, gt/v। ও আচ্ছা, সরি, ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলো? h তো এখানেও একটা রয়ে গেছে, h এখানেও একটা রয়ে গেছে, সো এইটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে আমাদের এটা পক্ষান্তর করতে হবে। gt² = 2h plus 2gth/v, gt² = 2hv plus 2gth/v। সো এখান থেকে আমরা gt² into v, এখান থেকে আমরা h কমন নিতে পারি বা 2h কমন নিতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি v plus gt। ওকে, তাহলে এখানে আমরা 2h = gt² into v divided by v plus gt পেলাম। আসি, এখন এই vটা উপর থেকে আমরা কোথায় নিয়ে যেতে পারি? কিভাবে নিয়ে যেতে পারি? ভাগ করে, মানে আমার লবে যেটা গুণ, হরে সেটা কি হয়ে যাবে? ভাগ। তাহলে gt², প্রশ্ন যেভাবে বলছে প্রমাণ করতে, তাহলে v plus gt divided by কত? v। তাহলে v/v তে কত আসবে? 1,
আর এখানে কি আসবে জিটি বাই ভি, সরি 1 প্লাস এখানে কি আসবে জিটি বাই ভি, উপরে কি আছে জিটি স্কয়ার, বাম পাশে কি আছে আমাদের 2h, এইচটা 2টা চলে গেলে এখানে কোথায় যাবে, প্রমাণ হয়েছে? কোনো কনফিউশন আছে? এটা ছিল আমাদের এই চ্যাপ্টারের সবথেকে বেশিরভাগ আসা 3টা অঙ্ক। ওকে, আজকে এতটুকু।